সো হ্যালো এভরিওয়ান, হাই। আমার টপিক তো সোহান বলেই দিলেন। আমি টাইটেলটা এটা আসলে আমার একটি প্রবন্ধ থেকে নেওয়া। আজকে একটু সংক্ষেপ করে যে বাংলা সাহিত্য অধ্যয়নের জন্য সাহিত্যের সমাজবিজ্ঞান কেন প্রয়োজন। আমরা সাহিত্য পড়ি, সাহিত্যের সঙ্গে আমরা ইতিহাস পড়ি, অন্যান্য ডিসিপ্লিন, সাহিত্যের ইতিহাস কিংবা সাধারণ ইতিহাস, সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, দর্শন, এই ধরনের যা কিছু আমাদের প্রাসঙ্গিক তা আমরা অধ্যয়ন করি। কিন্তু এই একটা অ্যাপ্রোচ যে সাহিত্যকে সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখা এখনো পর্যন্ত ঠিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিলক্ষিত হয়নি সেভাবে, যেভাবে আমার চিন্তা ভাবনা। তো সেই চিন্তা ভাবনার জায়গা থেকে আসলে আমি এরকম একটি প্রবন্ধ লেখার চেষ্টা করেছিলাম। আমার প্রবন্ধটি জাহাঙ্গীরনগর সমীক্ষায় ছাপা হয়েছে ইতোপূর্বে। স্লাইড এখানে ক্লিক করতে হবে। তো আজকের আলোচনাটা আমি কয়েকটা ধাপে ভাগ করেছি খুব সরলভাবে। বাংলা সাহিত্যের যে আমরা আম, অধ্যয়নের চর্চা এ যাবৎ করে আসছি, সেই অধ্যয়নের ধরনটা কেমন। দ্বিতীয় পর্যায়ে সাহিত্যের সমাজবিজ্ঞান কি এবং কেন, এরই প্রাসঙ্গিকতায় বাংলা সাহিত্য ব্যবস্থা কেমন আছে মূলত, আর কেমন হওয়া দরকার বলে মনে করছি। ফাইনালি আমরা কিভাবে দেখছি এই সন্ধিক্ষণকে। এই চারটা ধাপে আমি আজকের এই ছোট্ট আলোচনাটা গুছিয়ে নিয়েছি। একটু চেষ্টা করি। প্রথমত একটু ছোট্ট করে বলতে চাই যে আহ, কখন আর কেনই বা এইসব ভেবেছিলাম। তখন পিএইচডির জন্য পড়াশোনা করছি, যেহেতু আমার অনুবাদ নিয়ে গবেষণা। তো অনুবাদ নিয়ে ইতোপূর্বে বাংলায় গবেষণা হয়েছে খুব 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 সীমিত পর্যায়ে। তো আমাকে বিদেশি দেখতে হলো। তো সেসব পড়তে গিয়ে দেখলাম যে আসলে আমাদের সাহিত্য অধ্যয়নের যেই প্যাটার্ন, যেই ধরন, বিশেষ করে ক্লাসরুম কেন্দ্রিক এবং উচ্চতর এমফিল বা পিএইচডি গবেষণায়, এর সঙ্গে ঠিক কোথাও আমার বেশ একটা দূরত্ব অনুভব হলো। এবং যখন আমি পড়ছিলাম এই অ্যাডভান্সড স্টাডিগুলো, তখনই আমার মাথায় আসলো যে আমি কেন এটা লিখে রাখি না। এবং আমি বলতে চাইছি যে এই অ্যাপ্রোচটা আমাদের একটু বদলালে কেমন হয়। এবং এই বদলানোটা এই মুহূর্তে আমি যেমনটা জরুরি বোধ করছি, সেটা আর সকলে কেমন ভাবে দেখছেন। তখন বলার তো আর কোনো উপায় নেই। লিখলাম প্রবন্ধ, সমাজ অধ্যয়নের সঙ্গে সাহিত্য পাঠের সম্ভাব্য মিথস্ক্রিয়া বাংলা সাহিত্য অধ্যয়নের জন্য কেন জরুরি। আমি একটু আহ, এই প্রবন্ধের যিনি গুরুত্বপূর্ণ রিভিউয়ার ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি কিছু শব্দ চেঞ্জ করেছেন, যেমন মিথস্ক্রিয়া শব্দটা তিনি দিতে বলেছেন, আমি তার পরামর্শ রেখেছি। হাউএভার, আই রিয়েলি প্রেফার ইন জেনারেল যে সমাজ অধ্যয়নের সঙ্গে সমাজ অধ্যয়নের সঙ্গে সাহিত্য পাঠের সম্ভাব্য একটা সম্মিলন কেন জরুরি বাংলা সাহিত্য অধ্যয়নের জন্য, এই ধরনের একটা ভাবনা। তো সেই সব ভাবনা থেকে আমার বেশ মূল ইন টেক্সট কেন্দ্রিক যে পড়াশোনা, সেখান থেকে আমি একটু বেরিয়ে এসে অন্যভাবে দেখার চেষ্টা করতে লাগলাম। আমরা বাংলা সাহিত্য কিভাবে অধ্যয়ন করি? ইন জেনারেল সাহিত্য সাহিত্য অধ্যয়ন করি আমরা এর ব্যাখ্যাবিদ্যা দিয়ে, অর্থাৎ বিশ্লেষণ করি। তো আমার প্রশ্নটা হলো যে আমরা কিভাবে পড়ছি অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলাম, আর আমরা এখন কিভাবে পড়াচ্ছি। এই জায়গাটা আমার একটু চিন্তার জায়গা হয়ে দাঁড়ালো যে এইভাবে পড়ে আসলে ঠিক ইনটেক্সট স্টাডি থেকে রিয়েল লাইফ, যে রিয়েল ওয়ার্ল্ড আছে, লাইফ ওয়ার্ল্ড আছে, ইনটেক্সট ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ড, এই জায়গাটাতে যাওয়াটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে দাঁড়ায়।
এবং এর প্রমাণটা রয়েছে আসলে আমরা কিভাবে ক্লাসরুমে যাচাই করি কিংবা পরীক্ষায় আমরা ছাত্রদের আম, কিভাবে শিক্ষার্থীদের আমরা যাচাই করছি, অর্থাৎ প্রশ্নের ধরনটা। তো প্রশ্নের ধরনটা আসলে কেমন, তার আগে দেখি যে আমরা পড়ছি কিভাবে বা পড়াই কিভাবে। একদম সিম্পল যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা প্রথমে এই বিষয়ের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি যে একটি উপন্যাসে, একটি গল্পে, একটি কবিতায় বিষয় কি আছে। আর আরেকটা হচ্ছে শৈলী ভিত্তিক প্রশ্ন, একেবারেই ইন জেনারেল। সাহিত্যের যে কোনো স্টুডেন্টকে বলে ওইভাবেই হয়তো প্যাটার্নটা এভাবেই পড়তে শুরু করে, যদিও পড়ানোর প্যাটার্নটা আমাদের শিক্ষকদের মধ্যেই আছেন। আমরা একটু ওয়াইডলি পড়ানোর চেষ্টা করি, সামাজিক, রাজনৈতিক, ইতিহাস সহ দর্শন, আর্কিওলজিক্যাল জায়গাগুলো সবকিছু মিলিয়ে পড়ানোর চেষ্টা করি। কিন্তু ছাত্ররা কতটুকু নিতে পারে, দ্যাট বেসড অন দ্যাট লেকচার বেস স্টাইল, এইটা হলো আমার কনসার্নের জায়গা, চিন্তার জায়গা। যে আমরা কি কোথাও স্থির হয়ে পড়েছে কিনা একটা পদ্ধতিতে। কেন? একদম সরলভাবে হারমেনিউটিক্স, ব্যাখ্যাবিদ্যা, ব্যাখ্যা করি, আলোচনা করি, বিশ্লেষণ করি, ধারণা দাও, এই তো, অভিমত দাও। এইভাবেই আমাদের যাচাইয়ের প্রক্রিয়াটা চলে আসছে, বেশ কিছু সময় ধরেই আমাদের চলে আসছে। অন্তত আমার যতদূর মনে পড়ে, আমি যখন থেকে পড়ছি আর যখন আমি পড়ানো শুরু করলাম, এর মধ্যেকার ঠিক প্যাটার্নটা এরকমই চলে এসছে এখনো পর্যন্ত। কিছুটা সম্প্রতি গত 2-1 বছরে কিছুটা চেঞ্জ হয়েছে। তারপরও সাধারণভাবে বলতে গেলে দেখা যায় যে প্রশ্নের প্যাটার্নে এই ব্যাপারগুলো থাকেই। এবং যখন আমরা পড়াই তখনও ছাত্ররা এভাবেই প্রস্তুত হয়, শিক্ষার্থীরা, যে একটা উদ্ধৃতি ব্যাখ্যা করো, একটা উম, যে কোনো একটা কবিতা বিশ্লেষণ করো, কোনো একটা উপন্যাসে রাজনীতি কেমন আছে সে সম্পর্কে ধারণা দাও, সাংস্কৃতিক উপাদানগুলো কিভাবে আছে সেটি জানতে চাইছি না, বলছি সমাজ বাস্তবতা কিভাবে আছে, কিভাবে প্রতিফলিত হয়েছে তা জানতে চাইছি। ইন সিম্পল ওয়ার্ডস, ইট জাস্ট ইন টেক্সট অ্যানালিসিস, নট মোর দেন দ্যাট। তো আমার ভাবনাটা হলো যে এখান থেকে একটু একটু সরে আসার দরকার। অনেকে বলবেন যে আমাদের আম, যে আমাদের দুটো যে বড় শাখা আছে, একটা সাহিত্য আর একটা ভাষা। ভাষাটাকে প্রায়োগিক শাখার দিকে বিবেচনা করা হয়। সমাজ বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সমাজ ভাষা বিজ্ঞানকে ভাষার সঙ্গে সম্পৃক্ত করে এটাকে প্রায়োগিক জায়গায় দেখা হচ্ছে, ভাষা বিজ্ঞানকে দেখা হচ্ছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে দেখা হচ্ছে, অথবা ডায়ালেক্ট নিয়ে যে স্টাডিগুলো হচ্ছে সেগুলোকে প্র্যাকটিক্যাল জায়গা দেখা হচ্ছে। So, what about the other elements of literature? What about the other elements of the society, those related to the literature? তো এই জায়গাটাতে এসে আমার ভাবনাটা একটু সরে আসলো, যে প্র্যাকটিক্যাল এই জায়গাগুলো কেবলই ভাষিক জায়গায় না থেকে যদি আমরা সমাজের বিভিন্ন উপাদানকে দিয়ে সম্পৃক্ত না করি, তাহলে আসলে কোনো একটা জায়গা, খুব বড় রকমের একটা জায়গা খালি থেকে যায়। সে খালি থেকে যাওয়া জায়গাটা সাফার করে আমাদের শিক্ষার্থীরা, জাস্ট লাইক আস। সেটা কিরকম? ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট, ও কখনোই বুঝতে পারে না যে অনার্স বা মাস্টার্স পাশ করার পর ও যখন একটা বই যদি সে লেখে কোনোভাবে, সেই বই ছাপাতে হলে তাকে কিভাবে কোন জায়গা থেকে শুরু করতে হবে। প্রথমত সে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। এখন এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে, যেহেতু সে একেবারেই অপরিচিত একজন লেখক, তার বইটা আদৌ পৌঁছবে কিনা। হি ডাজন্ট নো হাউ টু রাইট এ বুক প্রপোজাল, হি ডাজন্ট নো হাউ দ্য মার্কেট ওয়ার্কস। তাহলে এই ব্যাপারগুলোতে আমরা কেন
নজর দিচ্ছি না, এই জায়গাটা হলো আমার মূল কনসার্নের জায়গা, যে এইখানে আমাদের একটু নজর দেওয়াটা দরকার আছে। এটা জাস্ট এক্সাম্পল, প্রকাশনা ক্ষেত্রের জায়গাটা। আমি আরেকটু ভেতরে যখন যাব তখন আরেকটু ধরেই বলার চেষ্টা করছি। এখনো পর্যন্ত ঠিক আমরা এগুলোই জানতে চাই, একদম সরলভাবে। এমনকি কখনো কখনো এমন দেখা গেছে যে একটা প্রশ্নের ধরন পরীক্ষার হয়তো তৃতীয় বর্ষ, হয়তো MA অথবা চতুর্থ বর্ষের কোনো একটা প্রশ্ন, বিশেষ করে যেটা হয় প্রবন্ধের ক্ষেত্রেও দেখেছি, লক্ষ্য করেছি, আহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করেছি যে খুব সরল প্রশ্ন হয়। অমুক প্রাবন্ধিকের গদ্যের স্বতন্ত্রতা আছে কিনা তার স্বরূপ নির্ণয় করো, অথবা প্রবন্ধগুলোতে কি অভিমত ব্যক্ত করেছেন সেইগুলো সম্পর্কে যা জানো লেখো। ঠিক এই প্যাটার্নগুলোর বাইরে আমরা যাচ্ছি না। আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, আমার ব্যক্তিগত দেখার দৃষ্টিভঙ্গিটা হলো উই আর পেট্রিফাইড। আমরা কোথাও একদম বেশ পোক্তভাবেই এই ব্যাপারগুলো আমাদের মধ্যে চেপে বসে গেছে, যে এখান থেকে যে নড়ার জায়গাটা আমরা ঠিক অনুভব করতে পারছি না। তো এই দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে how about moving towards some argumentative questions based on sociology, আজকের লেকচারের বেস ধরে। অ্যাট দিস পয়েন্ট তাহলে একটু বোঝার চেষ্টা করি সাহিত্যের সমাজবিজ্ঞান। বলছিলাম যে হাউ অ্যাবাউট চেঞ্জিং দ্য প্যাটার্ন বেসড অন দ্য কনসেপ্টস অফ সোশিওলজি। এখন সোশিওলজি তো সমাজবিজ্ঞান, ইন জেনারেল সমাজকে অধ্যয়ন করে যে বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞানের যেই তাত্ত্বিক বৃন্দ সাহিত্য কেন্দ্রিক গবেষণা করেন, মূলত তারাই একটা শাখা তৈরি করেছেন, যেটাকে বলা হচ্ছে সোশিওলজি অফ লিটারেচার। আমি বাংলা করেছি সাহিত্যের সমাজবিজ্ঞান, বাট ইট কুড বি এনিথিং। তো এই সাহিত্যের সমাজবিজ্ঞানটা আসলে কি এবং কেন? ইনটেক্সট ওয়ার্ল্ড থেকে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য সাহিত্যের সমাজবিজ্ঞানের বিকল্প খুব কম আছে বলেই আমার ধারণা। এই সাহিত্যের সমাজবিজ্ঞানের মধ্যেই আসলে অনেক কিছু ইনক্লুড হয়ে যাবে। ইনফ্যাক্ট আমাদের যে নানা ধরনের স্টাডির প্যাটার্ন রয়েছে, ফর এক্সাম্পল যে আমাদের ক্ষেত্র রয়েছে, ফর এক্সাম্পল আমাদের ওয়ার্ল্ড লিটারেচার স্টাডি, কম্পারেটিভ লিটারেচার স্টাডিজ, অথবা from the viewpoint of cultural studies, those are included in the sociology of literature. So তাহলে একটু দেখার চেষ্টা করি যে সাহিত্যের সমাজবিজ্ঞানটা আসলে ঠিক কিভাবে কি হয়েছে। আম, যাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন ওর স্লাইডে, লিও লভেনথল বা ডাঙ্কেন বা জেরার্ড বা আলব্রেক্ট, যাদের এই সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখবেন অ্যারাউন্ড আমাদের 20 শতকের সেই মাঝামাঝি সময়েই those were completed. The sociology of literature, language and literature in society, literature and society, the relationship of literature and society. So around and before 50s, around 50s, 57, 53, তার মানে 20 শতকের মাঝামাঝি এই যে প্যাটার্নটা, লিটারেচারকে সমাজের সঙ্গে সম্পৃক্ত করা, এটা দেখা শুরু হয়ে গেছিল। আর আমরা ঠিক 21 শতকে এসেও ঠিক এখনো ওইভাবে এই জিনিসটাকে আমরা প্রাতিষ্ঠানিক জায়গায় আমরা চর্চার চিন্তা করছি না। সো হোয়াট হ্যাপেন্ড? খুব সাধারণভাবে তিনটা আহ, আহ, প্রবণতার কথা বলা যায়, যেখানে মনে করা হয় যে আসলে লিটারেচারকে কিভাবে দেখা হবে এই সোশ্যোলজি অফ লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকে। একদম খুব সাধারণ, এগুলোকে আহ, যাচাই করাটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকগুলো গ্রন্থেরই কিছু সামারি হচ্ছে এইরকম। সো আই পার্সোনালি prepared this specific slide based on Holland. তো উনি বলছেন যে একটা হচ্ছে যে মানে তিনটা পয়েন্টের মধ্যে রিফ্লেকশন। আমরা তো জানি সাহিত্য সমাজের দর্পণ, তো আমরা এটা চর্চা করি।
লিটারেচার রিফ্লেক্ট সোসাইটি অ্যান্ড কালচার, দ্যাটস ইট। কিন্তু আমরা তো এই জায়গাতেই আমরা আটকে আছি। প্রশ্ন যখন করছি, চর্যাপদের সমাজ বাস্তবতা সম্পর্কে ধারণা দাও, রাইট? আচ্ছা, সেকেন্ড একটা প্রবণতা হলো যে লিটারেচার অ্যাজ অ্যান এজেন্সি অফ সোশ্যাল কন্ট্রোল। তো সাহিত্য মূলত সামাজিক যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে তাতে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কেবলই সাহিত্য কেন্দ্রিক নয়, এবং অনেকাংশেই সমাজের বিভিন্ন স্তরের এটি অ্যাক্টিভ হয়ে কাজ করে। তো বাংলা সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে আমরা কি এটা কতটা ঠিক আমরা প্রয়োগ করছি বা দেখার চেষ্টা করছি? দ্যাটস আ কোয়েশ্চেন টু দ্য অডিয়েন্স অর হু আর লিসনিং। আরেকটা পয়েন্ট হলো যে ইনফ্লুয়েন্স। লিটারেচার কাস্টস ইটস ইম্প্যাক্ট অন দ্য অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার অফ পিপল ইন ভেরিয়াস ওয়েস। তো একটা হচ্ছে নিয়ন্ত্রণের জায়গা, আরেকটা হচ্ছে প্রভাবের জায়গা। তো এই প্রভাবের জায়গাগুলো এখনো পর্যন্ত বাংলা সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেটা ক্যানোনাইজড লিটারেচার। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্যানোনাইজড লিটারেচার। সো ক্যানোনাইজড লিটারেচার যা ছিল, ওই ক্যানোনাইজড লিটারেচার থেকে সমকালে কল্লোল যুগে বেরিয়ে গেছেন, এসব আমরা দেখেছি। বাট হোয়াট অ্যাবাউট দি ইম্প্যাক্ট অফ দোজ লিটারেচার, কল্লোল যুগ আর রবীন্দ্রনাথ? এই যে প্রভাব একটা সম্পর্কের মানদণ্ড হয়ে দাঁড়ায়, এই জায়গাগুলো আমরা পরবর্তীকালের সাহিত্যগুলো অধ্যয়নের ক্ষেত্রে, বিশেষ করে ইনটেক্সট অ্যানালিসিসের পাশাপাশি যে একটা কম্পারেটিভ ডিসকাশন আছে, যেটা কাল কেন্দ্রিক, কেবলে ফিক্সড একটা নির্দিষ্ট সময় কেন্দ্রিক নয়, বরং এই কাল থেকে ওই কালে, কিংবা ঠিক ওই নির্দিষ্ট সময়ে স্থান কেন্দ্রিক, এই ব্যাপারগুলো আমরা কতটা ফোকাস করছি when we are evaluating our students? আমাদের কোশ্চেনের প্যাটার্নে এগুলো কখনোই প্রতিফলিত হতে দেখিনি এত সক্রিয়ভাবে এখনো পর্যন্ত। সো দিস ইজ ওয়ান অফ মাই কনসার্নস। সেকেন্ড কনসার্ন, খুব সিম্পলি যদি বলি তাহলে সোশিওলজি অফ লিটারেচারে একদম রিসেন্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে ইতামার ইবন জোহরের লিটারারি সিস্টেমে পলিসিস্টেম থিওরি। দিস ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট, যে তিনি পুরোটাকে আসলে সাহিত্য ব্যবস্থা ব্যবস্থা বলছি আমি। প্রাথমিকভাবে আমার প্রস্তাব ছিল সাহিত্যতন্ত্র, তো রিভিউয়ার লিখেছেন যে ওটা সাহিত্য ব্যবস্থা হলে ভালো হয়, তো আমি সেটাই নিয়েছি, থ্যাঙ্কস টু দ্য রিভিউয়ার। এখন আমার তো বলতে হবে, তো লিখে বলা, তো নিয়েই অ্যাডপ্ট করে অ্যাডজাস্ট করে অভিযোজন করে নেওয়া। তো লিটারারি সিস্টেম, সাহিত্য ব্যবস্থা, এটাই এভাবেই সিনোনিম করা হলো রিভিউয়ারের পরামর্শ মতে। ইভেন জোহার মনে করছেন যে লিটারারি সিস্টেমকে মূলত পলিসিস্টেম থিওরির আন্ডারে নিয়ে এসে বুঝতে হবে। সো হোয়াট ইজ পলিসিস্টেম থিওরি? খুব সিম্পলি, পুরো যে কোনো একটা ব্যবস্থাকে, যে কোনো একটা আম, যে কোনো একটা বস্তু যদি ধরি, ফর এক্সাম্পল আমাদের হিউম্যান বডি, এটা একটা সিস্টেম। যদি আমরা ওয়ার্ল্ডকে ধরি, এটা একটা সিস্টেম। তো একটা ওয়ার্ল্ডের ভেতর একাধিক সিস্টেম, পলিসিস্টেম থিওরি। একটা বডির মধ্যে আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, কত সিস্টেম আছে। সো একটা একটা জাস্ট স্ট্রাকচার বুঝতে গেলে এর একাধিক সিস্টেম দ্বারা তাকে বুঝতে হয়। দ্যাটস ইন সিম্পল পলিসিস্টেম থিওরি। তো ইতামার জোহর বলছেন যে আমাদের সাহিত্যকেও এভাবেই দেখতে হবে, এবং এটা দেখতে গিয়ে আমাদের যা যা করা উচিত নয় সেটা তিনি বলছেন। যে আমরা যেরকম ইতোপূর্বে, বিশেষ করে আহ বিশ্ব সাহিত্য চিহ্নিতকরণের ক্ষেত্রে যে পদ্ধতিতে আমরা অগ্রসর হয়েছি, যে যেগুলো ন্যাশনাল লিটারেচার, সেগুলো গিয়ে ওয়ার্ল্ড লিটারেচার হচ্ছে, এইভাবে কিছু ক্যানোনাইজড লিটারেচার তৈরি হচ্ছে। এই সমস্ত যখন হচ্ছে, তখন এগুলো একটা এলিট ক্লাস তৈরি করছে। এই এলিট ক্লাসটা তখন
অন্য যেই সিস্টেম আছে, শাখা আছে, ওদেরকে উপেক্ষা করে চলেছে। ইতামার বলছেন যে উই শুড নট ডু দ্যাট। আমাদেরকে সিস্টেম থিওরিটাকে পুরোটাই এমন ভাবে মেনটেন করতে হবে যেন কোনোটা কোনোভাবে উপেক্ষিত না হয়। এবং তিনি মনে করেন যে ইতোপূর্বে যে কোনো ধরনের যেভাবেই ভাবা হোক না কেন পদ্ধতিগুলো, সেখানে কোথাও না কোথাও একটা সুযোগ থাকে যে উপেক্ষিত থেকে যায়। ফর এক্সাম্পল, যদি আমরা পলি সিস্টেম থিওরিকে লিটারারি সিস্টেমে ভাবার চেষ্টা করি, অ্যাকর্ডিং টু ইতামার ইভান জোহার, যে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্তর আছে। ফর এক্সাম্পল, আমাদের সেন্টারে একটা আম, ঢাকা ঢাকা কেন্দ্রিক আমাদের সাহিত্য চর্চার একটা ধরন আছে। এই ধরনটার সঙ্গে বর্তমানে আমি কুষ্টাতে অবস্থান করছি, বা আমি একটা পেরিফেরিতে অবস্থান করছি। এই পেরিফেরিতে যদি আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাহিত্য চর্চাটাকেও ধরি, তাহলে দুটো কিন্তু সিমিলার না। দেয়ার ইজ চেঞ্জ, দেয়ার ইজ ডিফারেন্স। তো ইতামার জোহর বলছেন যে প্রক্রিয়াটা হওয়া দরকার এরকম যে সেন্টারের সিস্টেমটা পেরিফেরিতে এসে আবার পেরিফেরি থেকে সেন্টারে যাবে। এইটা যদি না হয় তাহলে ব্যালেন্সটা তৈরি হবে না। এবং এই ব্যালেন্সটা তৈরি হলেই আসলে ওই যে এলিটিজম যে কনসেপ্টটা আছে, ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রধান লিটারেচার থেকে অপ্রধান লিটারেচারের দিকে আমাদের একটু মনোযোগ দেওয়া সম্ভব। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্যি যে আমাদের যে আহ, পড়ানোর শাখাগুলো আছে, আমি তো জাস্ট তিনটা ফর্ম নিয়েছি, উপন্যাস, কবিতা আর গদ্য। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্যি, ভ্রমণ সাহিত্য, আত্মজীবনী আর রম্য রচনা, শিশু সাহিত্য, এই ধরনের বড় মানে সুনির্দিষ্ট যে শাখা আছে, এই শাখাগুলো এখনো পর্যন্ত খুব বড় পরিসরে পড়ানো হয় সেটা বেশ কমই দেখা যায়। মানে কেবল জীবনী সাহিত্য একটা, এই ধরনের কম দেখা যায়, এটা খুব বেশি কমন প্রবণতা নয়। তাহলে আমরা কোথায় আটকে আছি? আমরা আটকে আছি ওই চর্চাটায় যে প্রেফারিং দ্য এলিট ক্লাস, এলিট সোসাইটি। উই আর স্কেপিং ফ্রম দ্য সেন্স দ্যাট উই শুড ফোকাস অন দি পেরিফেরি। তো এই পেরিফেরি কেবলই সেই স্থান কেন্দ্রিক নয়, বরং সাহিত্যের ভেতরেই, সাহিত্যের প্রকরণের মধ্যেই এইভাবেই যখন সিস্টেমটা সিস্টেমিক হিসেবে দেখা হবে, তখন সমস্ত কিছুই কাভার হয়ে আসবে। এটা হচ্ছে খুব সরলভাবে ইতামার ইভান জোহারের কনসেপ্ট অফ লিটারারি সিস্টেম। তো আমার ব্যক্তিগতভাবে এই সিস্টেম থিওরিটা আমার মনে হয় যে ইটস লজিক্যাল। এর একটা উদাহরণ আমরা একটু খেয়াল করব। সেকেন্ড যেটা আছে, অ্যান্ড্রে লেফেবের, যেটা ট্রান্সলেশন, রিরাইটিং অ্যান্ড দ্য ম্যানিপুলেশন অফ লিটারারি ফেম, যেটা আমি ইভান জোহারের ওখানে না বলে এখানে এসে একটু বলছি। যে অ্যান্ড্রে লেফেবার দেখিয়েছেন যে কিভাবে একটা ট্রান্সলেশন রিরাইট হয়, একটা মূল কাজ রিরিটেন হয়ে ট্রান্সলেটেড হয়, এবং যখন ট্রান্সলেটেড হয় তখন সেই মূল সাহিত্যটার লিটারারি ফেমটা কিভাবে কাজ করে। এই কাজের জায়গাটা হলো মূলত এর ধাপে ধাপে। ফর এক্সাম্পল, এর এজেন্টগুলো, এর এই যে, একটু আগে যে এজেন্সির কথা বলেছি সেটা না, এখানে বরং তিনি কিছু এজেন্ট নির্ধারিত করেছেন ট্রান্সলেশন প্রসেসের জন্য। ট্রান্সলেটর ইটস হিমসেলফ or herself, then publisher, then স্পেসিফিক্যালি দ্য রিভিউয়ার্স। এবং তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, প্যাট্রনেজ, পৃষ্ঠপোষকতা। এটাকেও তিনি একটা এজেন্ট হিসেবে ধরেছেন। এই পৃষ্ঠপোষকতা মূলত এই লিটারারি ফেমকে নিয়ন্ত্রণ করে। ফর এক্সাম্পল, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের বাংলাদেশের হিসাবে, দেখা যাচ্ছে যে আমাদের আম, পুরস্কার যখন দেওয়া হয়, যেটা জাতীয় পুরস্কার দেওয়া হয় সেটা আমি এখানে উদাহরণে আমি না আনলাম, প্রাইভেট গুলো দেখছি। প্রাইভেট গুলোতে কি দাঁড়াচ্ছে? ফর এক্সাম্পল, কালিও কলম, জেমকন কি করছে? এরা মূলত একটা সাহিত্যকে এনে দাঁড় করাচ্ছে। দে আর প্লেয়িং দ্য রোল of an agent to develop the literary fame of a specific text. তো এই প্রসেসটা আমরা তো কোনোভাবে আমাদের
বাংলা বিভাগগুলোতে দেখার চেষ্টা করছি না? এইটাই হলো আমার কনসার্নের সবচেয়ে বড় জায়গা, যে আমরা তো এগুলো দেখছি না। কেন এগুলো আমরা এড়িয়ে যাচ্ছি? এগুলো তো আমাদেরই করার কথা, আমাদেরই দেখার কথা, যেহেতু সাহিত্য সম্পর্কিত। অদ্ভুত ব্যাপার হলো যে আমাদের বাঙালি ইতপূর্বে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেছেন। ফর এক্সাম্পল, মোফাক্খর খান, তিনি 1976 সালেই ওই প্রিন্টিং এ কি করে বাংলা বর্ণগুলো ছেপেছে তা নিয়ে একটা খুব বিস্তৃত একটা গবেষণা করেছেন। এবং এখনো পর্যন্ত আমার যতটুকু আমার পড়া আছে, আমার হয়তো সীমিত জানা হতে পারে ব্যাপারটা, যে দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট, যে এখনো পর্যন্ত এটা হচ্ছে এই কাজটাই হচ্ছে বাংলা বা বাংলা কেন্দ্রিক স্পেসিফিক্যালি, যে পুরোটাই কেবলই ইন টেক্সট স্টাডি নয়, হি ইনক্লুডেড পাবলিশার্স, প্রিন্টিং প্রেস উইথ দ্য টেক্সট। এবং তিনি সেখানে এনলিস্ট করছেন লিটারেচার, ট্রান্সলেশনস কি কি ছেপেছে বাংলা ভাষায়। সো I mark his work very significant in this perspective. আমাদের রিসেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আনফর্চুনেটলি এগুলো সবই হচ্ছে ইংরেজিতে। তো সমর্পিতা মিত্র, উনি যে কাজটা করেছেন, দ্যাটস ম্যাগনিফিসেন্ট, periodicals, readers, and the making of a modern literary culture, Bengal at the turn of the 20th century, এই নামে। এই বইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে হি she just broke the you know the জেনারেল কনসেপ্ট অফ স্টাডিং লিটারেচার, এবং ওই সেই সাময়িক পত্রটাকে কিভাবে বাবু সমাজ তৈরি হলো তখন, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে, এই সমস্ত কিছু পিরিয়ডিক্যাল কেন্দ্রিক যে আলোচনাটা, পুরোটাই তিনি বেশ অনুসন্ধান করার চেষ্টা করেছেন। ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্কস কনসিডারিং দিস টপিক টুডে। তো এটি একেবারেই সাম্প্রতিক একটি কাজ। আনফর্চুনেটলি এটি ইংরেজিতে, এবং বেশ দামি একটা বই। এই পয়েন্টে আমার দুচটি প্রসাদ মুখার্জির কথা না বললেই নয়, এবং বলাটা খুব 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 জরুরি। 1958 সালে তিনি ডাইভার্সিটিস গ্রন্থে 3টি প্রবন্ধ ইনক্লুড করেছিলেন: সোশিওলজি অফ ইন্ডিয়ান লিটারেচার, সোশ্যাল প্রবলেমস ইন ফিকশন, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট। মূলত এখন পর্যন্ত আমার যতটুকু আমার অধ্যয়ন আছে, বাংলা বাঙালি তাত্ত্বিকদের মধ্যে বা এই কন্টিনেন্টের তাত্ত্বিকদের মধ্যে সোশিওলজি অফ লিটারেচারকে কেন্দ্র করে এইগুলো হচ্ছে একেবারেই প্রথম দিককার কাজ। আমার যে প্রবন্ধটা জাহাঙ্গীরনগর সমীক্ষায় প্রকাশিত হয়েছে, সেখানে ইনার কাজটুকু ইনক্লুড হয়নি। এটা আমার আজকের আহ, এই আলোচনা একটু রিভাইজড আর ইমপ্রুভড। তো তিনি যখন এই কাজগুলো করছিলেন, তো তার পয়েন্ট অফ ভিউ গুলো সমাজ বিজ্ঞান কেন্দ্রিক ছিল। যেমন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কনসেপ্ট সাহিত্য কেন্দ্রিক, সেটা নিয়েই আলোচনা করেছেন তার সোশ্যাল প্রবলেমস ইন ফিকশন গ্রন্থে। অর্থাৎ কিভাবে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা ভাবনা, যে সাহিত্যের মধ্যে সংকট প্রকাশিত হবে, একটা উপাদান হবে, সেগুলো তিনি কি করে দেখছেন, মুখার্জি কি করে দেখছেন, সেটা নিয়ে তার এই কনসেপ্ট গুলো, তার প্রবন্ধগুলো, এই প্রবন্ধটা স্পেশালি সোশ্যাল প্রবলেমস ইন ফিকশন। মানে আমি বাংলার কথা যদি বলি, আজকের টপিক যেহেতু বাংলা সাহিত্য কেন্দ্রিক, তো মোটা দাগে এই আমার চিন্তা ভাবনা, যে আমাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে সোশিওলজি অফ লিটারেচার অ্যাপ্লাই করা হয়েছে। অসংখ্য উদাহরণ আছে, বাট দিজ আর দ্য significant works I think to mention today. সিস্টেম থিওরির একটা যে বড় জায়গা, তিনি একদম স্পেসিফিক করে বলেছিলেন, ইভান জোহার, যে দ্য নেটওয়ার্ক অফ রিলেশনস দ্যাট ইজ হাইপোথেসাইজড টু অবটেন বিটুইন নাম্বার অফ অ্যাক্টিভিটিস কল্ড লিটারারি। মানে যত প্রকার
কাজ আছে, অ্যাক্টিভিটিস আছে লিটারারি কেন্দ্রিক, এবং সেগুলো যখন এই অ্যাক্টিভিটিস গুলো আবার নিজেরাই নিজেদের সঙ্গে সম্পৃক্ত থাকছে, এই পুরোটাই যে নেটওয়ার্কটা তৈরি করছে, এই নেটওয়ার্কটাকেই একটা সিস্টেম বলে আমরা ধরে নিতে পারি, দ্যাট হি থিংকস। আবার বলছেন যে দ্য কমপ্লেক্স অফ অ্যাক্টিভিটিস or any section thereof for which systemic relations can be hypothesized to support the option of considering them literary. ইতামার ইভান জোহারের এই কনসেপ্টগুলো তুলনামূলকভাবে তার সমকালে এবং তার পূর্ববর্তী যারা বলেছেন, এমনকি পিয়েরে বরিদোর যে কনসেপ্টটা আছে সেটাকেও অনেকটাই মোটা দাগে গুছিয়ে নিয়ে আসে। যেমন পিয়েরে বরিদোর কনসেপ্টটা কিরকম, পিয়েরে লিটারেচার কে আমরা যখন দেখছি তখন এই রাইটারকে সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখছেন, রাইটারকে দেখছেন, দেন তিনি পাবলিশারকে দেখছেন। তো প্যারালালি যে আমি আন্দ্রে লেফেবেরের কথা বলছি, আন্দ্রে লেফেবের যেটা দেখালেন যে ট্রান্সলেশনের ক্ষেত্রে রিভিউয়ার একজন এজেন্ট হিসেবে রোল প্লে করে। যদি রিভিউয়ার রোল প্লে না করে তাহলে ওই টেক্সটের মর্যাদা কতটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো বরিদোর কনসেপ্ট গুলোতে এইগুলো কিন্তু ইনক্লুডেড ছিল না। সো ইন দ্যাট সেন্স এই সিস্টেম থিওরি অনেকটাই একটা স্ট্রাকচারাল ওয়েতে লিটারেচারকে দেখে বলে আমার চিন্তা। তবে অনেকে আবার এই ধরেন, যেহেতু ট্রান্সলেশন কেন্দ্রিক অধ্যয়ন লেফেবের বলি বা কিজেল সাপেরো বলি, আহ এদের কাজগুলো যেহেতু ট্রান্সলেশন কেন্দ্রিক, তাহলে এটার একটা খুব ছোট শাখা তৈরি হয়ে গেল সোশিওলজি অফ ট্রান্সলেশন। এটা হলো সব ইন্টারেস্টিং জায়গা। যেমন ধরেন, এই একটা ইমেজে আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে প্রিয়া যোশীর কাজ, তার কাজটা হলো ইন অ্যানাদার কান্ট্রি, colonialism, culture and the English novel in India. কত পাউন্ড ভারত থেকে লব্ধ হয়ে লাভ হিসেবে ব্রিটেনে গেল। কেন? কিছু যে বইগুলো ইম্পোর্ট হয়েছে, একটু খেয়াল করে দেখি যে ফিফটিজ এর পরে সিক্সটিজে এসে 1857 পরে হুট করে বইয়ের ইম্পোর্টটা বেড়ে গেল, সংখ্যাটা একটু খেয়াল করি যে ইটস মোর দেন 250 রাইট আফটার দ্য 957। আবার দেখেন সাডেন একটা ফল আছে 1870-তে, তারপর গ্র্যাজুয়াল একটা ইনক্রিজ আছে 1900 পর্যন্ত। এটা হচ্ছে বুক ইম্পোর্টস। এখন এই যে ইম্পোর্টের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তো ইন সেন্স আমরা আমাদের সাহিত্য অধ্যয়নের জায়গায় আমরা এগুলো করি না সাধারণত। অনুসন্ধান করতে গেলে আমরা যেটা করি সেটা হলো যে আমরা একটা বিবলিওগ্রাফিক্যাল ডাটা তৈরি করি। ফর এক্সাম্পল, একটা গ্রন্থপঞ্জি আমরা তৈরি করে ফেলি, যে একটা লিস্ট তৈরি হয়ে গেল। কিন্তু ওই কোয়ান্টিটেটিভ ডাটা থেকে তো আমাদের কোনো আর কোনো কোয়ান্টিটেটিভ ডাটা ছাড়া আর কিছু বেরোচ্ছে না। বাট দেয়ার is a possibility. It is possible to discover other relations based on those quantitative data. ফর এক্সাম্পল দিস, শুধু এই গ্রাফটাই খেয়াল করি যে 1857 পরে যে 1860-এ খুব সিগনিফিকেন্টলি রাইজ হয়ে গেল, এই রাইজটাকে আপনি কিভাবে দেখছেন? রাইসটা হলো তখনকার এই সামাজিক প্রয়োজনটা ছিল যে ওই বইগুলো যদি ভারতবর্ষে আসে এবং বিক্রি হয়, তো আমরা যে প্রথম দিককার একটা স্লাইডে আমরা ডিসকাস করছিলাম যে রোল প্লে করা, সোশ্যাল কন্ট্রোল, দোজ বুক প্লেড দ্য রোল টু কন্ট্রোল দ্য সোসাইটি ইন এ সেন্স, এবং একটা অর্থনৈতিক বেনিফিট পর্যন্ত তারা নিয়ে গেল। তো সেটা কিভাবে সম্ভব হলো, এবার আসি আমার আসল কথায়। এই পদ্ধতিটা হলো ফ্রাঙ্কো মরেটির ডিস্ট্যান্ট রিডিং পদ্ধতি। ইনটেক্সট স্টাডি না করে প্রিয়া যোশী এই কলোনিয়ালিজমকে দেখলেন, কালচারকে দেখলেন, ভারতে দেখলেন, ব্রিটেনের কলোনিয়ালিজমকে দেখলেন ঠিক ডিস্ট্যান্ট রিডিং পদ্ধতিতে। তো এই ডিস্ট্যান্ট রিডিং পদ্ধতিও কিন্তু আমাদের এই লিটারারি স্টাডিজ এর মধ্যে, বিশেষ করে হারমেনিউটিক সায়েন্সে অর্থাৎ ব্যাখ্যা
বিদ্যা পদ্ধতিতে আমরা যেভাবে বাংলা সাহিত্য পড়াই সেখানে কিন্তু নেই। সো হাউ ইজ ইট পসিবল টু improve or produce knowledge for the upcoming generations to know this historical facts? জাস্ট একটা গ্রাফই শো করছে যে এই ইন্টেনশনটা, রিলেশনটা, এবং এটা পদ্ধতি একমাত্র সম্ভব হয়েছে এই প্রিয়া যোশীর এই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে, ফ্রাঙ্কো মোরেটির ডিস্টেন্ট রিডিং পদ্ধতি। সো দিস ইজ ওয়ান অফ আদার methods I would like to propose today, যে এটাও একটা পসিবল ওয়ে। ওয়ার ইজ এমনও দেখা গেছে, যে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে একাধিকজন তারা এটাকে প্রেফার করছেন, বলছেন যে কোয়ান্টিটেটিভ ডাটাটা সরিয়ে দাও, টেক্সট অ্যানালিসিস করো। ইয়েস, ইট ইজ নেসেসারি টু অ্যানালাইজ দ্য টেক্সট, বাট ইট ইজ অলসো নেসেসারি টু ইনক্লুড দ্য কোয়ান্টিটেটিভ ডাটা টু প্রডিউস সাম আদার নলেজ, to produce the social situation, no, to produce the knowledge on the social situation. So we cannot ignore that fact. কিরকম? এই প্যাটার্নটা, যেই ছোট্ট করে সোশিওলজি অফ ট্রান্সলেশন স্টাডিজ এর কথা বলছি, এগুলো কিভাবে শুরু হলো? একেবারেই সিম্পল জায়গা থেকে। আমি সাহিত্য থেকে আমার মূলত এক্সপার্টিস বলবো না, মানে আমার গবেষণা যেহেতু অনুবাদ কেন্দ্রিক, তো এটাকে একটু ছোট্ট করে আমি বলতে চাই যে কিভাবে দেখা হয় ট্রান্সলেশন সোশ্যাল প্র্যাকটিস ফাংশন করছে, ইন্টারপ্রিট করছে, কালচারাল প্রোডাক্ট। এবং এর সঙ্গে এটাকে যদি একটা সোশ্যাল কনটেক্সটে বুঝতে হয় ট্রান্সলেশনকে, তাহলে এর পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, কালচারাল যে ডায়নামিক্স গুলো আছে, এগুলোও বুঝতে হবে। এখন এখানে একটা খুব সূক্ষ্ম একটা সংকট তৈরি হবে, সেটা হচ্ছে যে আমরা তো পড়াই না, পড়াই তো সাহিত্যের মধ্যে আমরা সমাজ বাস্তবতা যখন পড়াচ্ছি, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তো পড়াচ্ছি, দ্যাটস ইট। কিন্তু ওই রাজনৈতিক পরিপ্রেক্ষিত যখন আমি পড়াচ্ছি, পড়ে তো আমি শুধু টেক্সটটাই অ্যানালিসিস করছি। আমার আপত্তিটা ওই জায়গায়, যে টেক্সটটাই অ্যানালিসিস করছি, ইন টেক্সট ওয়ার্ল্ড থেকে যে লাইফ ওয়ার্ল্ডে যাওয়ার যে আমাদের প্রক্রিয়াটা, এই লিটারেচার কেন্দ্রিক, সেই জায়গাটা প্রায় অনুপস্থিত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা বিভাগগুলোতে। এইখানটা আমার কনসার্নের জায়গা। কি মনে করছি আমাদের সাহিত্য ব্যবস্থা কেমন আছে? কেমন আছে দেখছি না, ওই পয়েন্টগুলো দেখছি না, ইগনোর করছি, ইন টেক্সটের মধ্যেই পেট্রিফাই হয়ে থাকছি, একদম ওইখান থেকেই আমরা বেরোচ্ছি না। ইয়েস, ইট ইজ নেসেসারি টু focus on the analytical method, but by not ignoring the other aspects. সমর্পিতা মিত্রের কথা বলছিলাম। তো এখনো পর্যন্ত যেহেতু এ ধরনের কাজ আছে, কোনো না কোনো ভাবে হয়েছে, জাস্ট এগুলো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগগুলোতে বিশেষ করে আমরা এগুলো এখনো মনোযোগী দিচ্ছি না। কাজ কিন্তু বিচ্ছিন্নভাবে হয়েছে বাঙালিদের দ্বারা। এটা বেশ আমাদের জন্য আশাব্যঞ্জক কথা, যে হয়েছে, আছে, আশাবাদী। প্রস্তাব হলো আরো হওয়া দরকার, এবং সেগুলো এমফিল পিএইচডি লেভেলে হওয়া দরকার, এবং আমাদের যে কারিকুলাম আছে বাংলা বিভাগে, সেইগুলোতে ইনক্লুড করা দরকার এই কনসেপ্টগুলো, মেথডগুলো, পড়ানোর জায়গাগুলো। কিভাবে দেখছি? কিভাবে দেখছে? এই হলো আরেকটা বড় সংকট। সরলভাবে ক্লাসরুমে আমাদের পড়ানোর ঢংটা একটু বদলাই, আমরা যদি পড়ার ঢংটা যদি একটু বদলাই, শিক্ষার্থীদের বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের জায়গাটা, যে একটা কম্পারেটিভ, যদি কম্পারেটিভলি আমরা যদি দেখি আগের যুগ আর বর্তমান যুগ, এখন আসলে আমাদের বেশ প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে যাওয়া দরকার, ইন টেক্সট ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ডে। তো সেটা শিক্ষকের মানসিকতাটাও যেমন আমাদের একটু চেঞ্জ করাটা
জরুরি বলে মনে করছি এবং সেখান থেকেই আসলে শিক্ষার্থীর মানস গঠনটা আমরা বেশ নিজেদের মতো করে আমরা যেভাবে চাইছি বা ভাবছি সো দ্যাট দে ক্যান ফ্লাই, এইভাবে আমরা চিন্তা করতে পারি কিনা, এটা আমার একটা প্রস্তাব। সো দ্যাট উই ক্যান থিঙ্ক দ্য টেক্সট ওয়ার্ল্ড টু লাইফ ওয়ার্ল্ড কানেক্টিং। কিভাবে পড়াবো? উপাদানগুলোর মধ্যে সাহিত্য, সাহিত্যের সম্পর্কযুক্ত প্রসঙ্গ। এখন যদি বলি যে সব তো রয়েছে, তাহলে আর কি পড়াবো? তাহলে পড়ানোর ঢংটা, সেই প্রসঙ্গগুলোর মধ্যে মেথডটা, সোশিওলজি অফ লিটারেচার, দেখার দৃষ্টিভঙ্গিটা, কিভাবে রাইটিং ইজ এ প্র্যাকটিস, সোশ্যাল প্র্যাকটিস। এটাকে, কারণ সাহিত্য হচ্ছে রিফ্লেকশন না, সমাজের দর্পণ হিসেবে দেখবো না, বরং এটাকে দেখতে হবে, যেটা বলছি যে সাহিত্য হলো সবচেয়ে বড় আর্কাইভ, সমাজের আর্কাইভ। তাহলে সাহিত্যটাকেও তো ওইভাবেই দেখতে হবে। যদি সমাজ আর সাহিত্য দুটোকে জাস্ট আমরা অল্টারনেট করি যে এটাই সবচেয়ে নির্ভরযোগ্য আর্কাইভ, তাহলে সাহিত্যটাকেও সমাজ হিসেবেই দেখতে হবে, কেবল ইনটেক্সট অ্যানালিসিস নয়। তাহলে যাচাইয়ের প্রক্রিয়াতেও আমরা একটু চেঞ্জ করতে পারি কিনা, প্রশ্নের তাহলে ধরন, কেউ সমাজ হিসেবেই কেবল পরীক্ষণের ইনটেক্সট। ধরন। তাহলে যাচাইয়ের মানিকগঞ্জ শিকারে আচ্ছা, আম, যাচাইয়ের প্রক্রিয়ার চেঞ্জ করতে পারি কিনা, দেন এগেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের গবেষণা পদ্ধতিতে একটু পরিবর্তন আনা দরকার আছে বলে মনে করছি। আবারও বলছি, ব্যাখ্যাবিদ্যা অবশ্যই জরুরি, প্যারালালি লাইফ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটাও ম্যান্ডেটরি বলেই মনে করছি। এবং গ্রন্থকে একটি কেবলই প্রোডাক্ট হিসেবে দেখে, সমাজের সোশ্যাল প্র্যাকটিসের প্রোডাক্ট হিসেবে দেখে, প্রকাশককে, ডিস্ট্রিবিউটরকে, এদেরকে এজেন্ট হিসেবে দেখে, এই বিষয়গুলোকে এড়িয়ে না গিয়ে আমাদের আসলে একটু গুছিয়ে যদি আমরা সমাজ হিসেবে চিন্তা করে পড়াতে পারি, তাহলে বোধহয় একটু সামান্য চেঞ্জ হতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। জানি না আপনারা কি মনে করছেন। আইড লাইক টু হিয়ার ইউর কমেন্টস অ্যান্ড ইউর থটস। So it's the most interesting point of my slide, my whole lecture. বনোয়ারি হব না করালি হব? তো টেকনিক্যালি এই কথাগুলো যখন আমি বলতে চাই, তখন তো আমার পিএইচডি ডিগ্রিটাও হয়নি, তখন ঠিক আমি দেশেও নই, এবং আই ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড ইন গিভিং অনলাইন any lectures or any to take part any kind of in that kind of online discussions. তো যখন এই কথাগুলো বলতে চেয়েছি, তখন আমার ঠিক এমনই মনে হয়েছে যে আমি যে বলবো, আমার কথা তো কেউ শুনবে না, আজও যে শুনবেন সেরকম মনে হচ্ছে না। যে কারণে আমার আম, ওই পথেই যেতে হলো যে আগে আমি একটা প্রবন্ধ প্রকাশ করি, বলি আমি যা বলতে চাই, তারপর। তো নিঃসন্দেহে বনোয়ারি জরুরি, করালিও কি জরুরি নয়? দুই জরুরি, রিজেক্ট করা যাচ্ছে না, না বনোয়ারিকে না করালিকে। ব্যাখ্যাবিদ্যাকে রিজেক্ট করব না, কিন্তু সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটাকেও গ্রহণ করব। তো এমন জায়গায় হয়তো করালি হতে হলেও আমি আহ্বান করব যে একটু হয়েই দেখি না, করালি হয়ে দেখি যদি কিছুটা হলেও মানব সভ্যতায় বাঙালি সংস্কৃতির, বাংলাদেশের সংস্কৃতির কিছু নতুন জ্ঞান উৎপাদন করা যায় কিনা। সেই আম, এর নেসেসিটিটা কোথায় আসলে, কি ফায়দা, আমারই বা কি ফায়দা, আপনারই বা কি ফায়দা? বাঁশবাদের গণ্ডি পেরিয়ে বাইরের জগতে নিজের ভাগ্য করতে চায় আমাদের করালি, এই তো। তা আজ যদি আমরা এগুলো একসেপ্ট করি, এই পয়েন্ট অফ ভিউ গুলোকে, দেয়ার ইজ এ চান্স যে আমাদের যে ফিউচার গ্র্যাজুয়েটরা আছে, দে উইল নট বি লিমিটেড ইন বাংলা,
they will roam around the world with the expertise in Bangla language and literature. So that's the dream, Korali, by respecting Bonowari, not rejecting. ইতোমধ্যে আমরা পেয়ে গেছি বাঙালি কনসেপ্ট কিছু, এই যেমন ধরুন যে দেবেশ রায়, শম্ভু মিত্র, তারা কাজ করেছেন উপন্যাসের নতুন ধরনের খোঁজে, লিখেছেন সম্মার্গ সপরিচয় লিখেছেন, এগুলোতে নতুন কিছু প্যাটার্ন পাওয়া যাচ্ছে এবং তাদের সেই খোঁজার ধরনটা, এইগুলো অনেক বেশি আমাদের যেই আমি যে বলছিলাম বারবার যে আমাদের পেট্রিফাইড হয়ে আছে, আমরা আমরা নড়ছি না, এগুলো কিছুটা তার ব্যতিক্রম এবং এগুলো বলা যায় যে অ্যাডভান্সড স্টাডি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ইন আদার সেন্স। আমাদের যে ধৈর্যদীপ প্রসাদ মুখার্জির কথা বলছিলাম, তার মতে যে এই সংকটগুলো থেকে উত্তরণের জন্য আমাদেরকে আসলে ওই কলোনিয়াল টাইমের আগে যেতে হবে, ওই টেক্সটগুলোকে, বিশেষ করে হচ্ছে মঙ্গল কাব্য, প্রাচীন কাব্য যা আছে, যা আবিষ্কৃত হয়েছে, যা আবিষ্কৃত হয়নি, আবিষ্কারের চেষ্টা করতে হবে। সেইখান থেকে আমাদের এই সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটা প্রয়োগ করে, স্টাডি করে আমাদের নিজস্বতার জায়গাগুলো অনুসন্ধান করতে হবে। সো ইটস অলরেডি হ্যাপেন্ড ইন সাম ওয়ার্কস অফ দোজ দিজ। এই তো, তাহলে বাংলা আমরা এভাবেই পড়বো। Finally, I have a little concept that I proposed in my article, যে কিভাবে আমাদের এই সিস্টেমটা একটা সিস্টেমে দাঁড়িয়ে আছে। একটু ডান পাশে খেয়াল করি, এটা আমার প্রবন্ধে আছে, আমি চ্যাট বক্সে প্রবন্ধের লিঙ্ক আপনাদের দিয়েছি, ইফ ইউ আর ইন্টারেস্টেড। যে লেখকের সঙ্গে দেখুন সরাসরি যুক্ত আছে পণ্য হিসেবে সাহিত্য, লেখকের সঙ্গে জড়িয়ে আছে গ্রন্থ সত্ত্ব, রাষ্ট্রীয় মতাদর্শের সঙ্গে লেখক জড়িয়ে আছে। ফর এক্সাম্পল, আপনাদের মনে আছে কিনা হুমায়ুন আহমেদের দেয়াল, রাষ্ট্রীয় মতাদর্শের সঙ্গে সম্পাদক জড়িয়ে আছেন, রাষ্ট্রীয় মতাদর্শের সঙ্গে সমালোচক জড়িত। কিভাবে? যখন রাষ্ট্রীয় মতাদর্শ যেমন হয়, অনেকটা সেরকম প্রতিকূল পরিবেশ পাওয়া যায়, অনুকূল পরিবেশ পাওয়া যায় বলে সেই ধরনের একটা ভাব পাওয়া যায়, রিলেশন আছে, সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। এগুলো কি আমরা কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছি কিনা? ফর এক্সাম্পল, বিনিয়োগের পরিবেশ কিংবা ক্রেতার ক্রয় ক্ষমতা, মুখে বলা হচ্ছে, মুখে বলে সেগুলো প্রয়োগ করা হচ্ছে। আমার কনসার্নটা হলো যে এগুলো আমরা কোথাও কেন আমাদের বাংলা বিভাগগুলোতে ফোকাস করছি না। আমাদের বাংলা সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে যে এগুলো ইনক্লুড করা দরকার এবং একজন শিক্ষার্থীর যে এগুলো বোঝার দরকার আছে, যে ফর এক্সাম্পল অর্থনীতির সঙ্গে পুরস্কারটা জড়িয়ে আছে, ধর্ম এবং ধর্মানুভূতির সঙ্গে পরিবেশক জড়িয়ে আছেন, প্রকাশকের সঙ্গে কি জড়িয়ে আছে দেখুন, ধর্ম অনুভূতি, রাষ্ট্রীয় মতাদর্শ, অর্থনীতি, রাজনৈতিক দল, বিনিয়োগ পরিবেশ, ক্রয় ক্ষমতা, এই সব কিছু প্রকাশকের সঙ্গে জড়িয়ে আছে। তো সেই প্রকাশক কেন্দ্রিক যে অধ্যয়নটা, এটা তো আমরা কখনো নজর দিচ্ছি না আমাদের বাংলা বিভাগগুলোতে, কোথাও কোনো একটা ছোট্ট অংশ রাখছি না। এই যে প্রকাশক একটা বড় ভূমিকা পালন করছে পুরো সাহিত্য ব্যবস্থার মধ্যে, সেটা তো আমরা দেখছি না। সো ইটস জাস্ট মাই প্রপোজড কনসেপ্ট অফ বাংলাদেশি সোশ্যাল সিস্টেম। এই তো যা বলছিলাম, ব্যাখ্যা তো করবই, সময় কে লাগবে, কালকে লাগবে, কালকে ভুললে চলবে না। ফার্দিনান্দ সসরের সিনক্রনিক ডায়াক্রনিক দুটোই ধরতে হবে, সমাজকে ধরতে হবে সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ থেকে, ফাইনালি পদ্ধতিটাও আমাদের খেয়াল রাখতে হবে। জাস্ট সিম্পল ওয়ার্ড, টেক্সট ওয়ার্ল্ড টু রিয়েল ওয়ার্ল্ড, নিবিড় পাঠ থেকে সামাজিক স্তরে প্রবেশ করা। These are the resources I have used in my lecture today. Thank you. I used SlidesGo. Thank you, SlidesGo. Thank you for listening. সংক্ষেপে আমার প্রস্তাব, আমার ভাবনা আজকের এই
বক্তব্যে আমি উপস্থাপন করলাম। সো আই উড লাভ টু হিয়ার ইউর কমেন্টস, নট কোয়েশ্চেন্স রিয়েলি। আই লাভ টু হিয়ার ইউর কমেন্টস অ্যান্ড আপনাদের ভাবনা যে আপনারা কিভাবে ভাবছেন, ইফ দেয়ার ইজ এনি দেয়ার। থ্যাংক ইউ।